কম্পাস ডিকির সন্তান কথা বলার সময় সবকিছু শুনে ফেললো বিহান ও ঋতুজা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে এআই কনফারেন্সে জাজেস্ট হিসেবে আসে ডিকে। এসেই তখন সবকিছু দেখতে থাকলে তখন দেখা যায় হঠাৎই কম্পাসের উপর নজর পড়ে যায় ডিকের। এরপরে কম্পাসের তৈরি আবিষ্কার দেখে সবার পছন্দ হয়ে যায়। ডিকে বলতে থাকে এখানে এখানে সবথেকে ইউনিক ইউনিক জিনিস হচ্ছে এই যে কম্পাস বলে মেয়েটি, এই যে নোবেল ফিউচার অফ কলেজের স্টুডেন্ট কম্পাস ভৌমিক, ওর আবিষ্কারটা সব থেকে ইউনিক আর সব থেকে কার্যকারী, তাই আজকে নোবেল ফিউচার অফ কলেজে এই অ্যাওয়ার্ডটা পাচ্ছে। এরপরে এরপরে এটা দেখে খুশি হয়ে যায় বিহান ও ঋতুজা। এরপরে এরপরে তখন বিহান বিহান কম্পাসকে অ্যাপ্রিসিয়েট করে বলতে থাকে আমি জানতাম কম্পাস তুমি আমাকে আমাকে কোনোভাবে ছোট করবে না, সবার সামনে তুমি আমার মুখ উজ্জ্বল করবে। তখন কম্পাস বলতে থাকে আমি আপনাকে কথা দিয়েছিলাম না বিহান স্যার, আমি আপনাকে কোনোভাবে কারোর সঙ্গে মাথা নত করতে দেব না, সবার সামনে আমি আপনাকে জিতিয়ে ফিরাবো। এরপরে যখনই যখনই কম্পাসকে ডিকে সম্বর্ধনা জানাবে আর অ্যাওয়ার্ড তুলে দেবে তখন কম্পাস চুপি চুপি বলতে থাকে আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। তখন ডিকে বলতে থাকে ঠিক আছে, এখানকার কাজ শেষ হলে তোমার সঙ্গে আমি কথা বলবো। এরপরে কাজ শেষ হয়ে গেলে তখন ডিকের সঙ্গে কথা বলতে আড়ালে চলে যায় কম্পাস। এদিকে বিহান বিহান কম্পাসকে খুঁজতে থাকলে তখন ঋতুজা বলতে থাকে আমিও তো কম্পাসকে অনেকক্ষণ হচ্ছে দেখছি না, আমি আমি অনেকক্ষণ হলে কম্পাসকে খুঁজছি। তখন তখন বিহান বলতে থাকে ওই যে অ্যাওয়ার্ড নিল তারপরে থেকেই তো ওকে দেখছি না, ও কোথায় গেল? আর আর এখানে ডিকে উপস্থিত, মা বুঝতে পারছো আমার আমার ভয়টা কিন্তু সেখানে, ডিকে কে নিয়ে কিন্তু আমার ভয়টা। এরপরে বিহানের হঠাৎ নজর পড়ে যায় কম্পাস একটি পর্দার আড়ালে দাঁড়িয়ে থেকে কার সাথে যেন কথা বলছে। এটা দেখে ঋতুজাকে বিহান বলতে থাকে ওই দেখো মা, ওই যে পাকা মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে। এরপরে বিহান ও ঋতুজা যখনই যেতে যাবে ঠিক তখনই একটি কথা শুনে অবাক হয়ে যায় বিহান ও ঋতুজা। তাও এদিকে কম্পাস বলছে যে আপনি যে আমার বাবা এটা আমি কিছুতেই মানবো না, আর আপনি আপনি মিথ্যে বলছেন এটাও আমি জানি। তখন তখন এই কথাটা শুনে অবাক হয়ে যায় বিহান। বিহান বলতে থাকে মা, কম্পাস এসব কি বলছে আর কাকে এসব বলছে? ঠিক তখনই আড়াল থেকে দেখতে থাকে ডিকে ও কম্পাস কথা বলছে। তখন ডিকে বলতে থাকে তুমি যে আমার মেয়ে এটা তুমি খুব ভালো করে জানো কম্পাস, তুমি এটা অস্বীকার করতে পারবে না। তখন কম্পাস বলতে থাকে আমি আমি জানি যে আপনি আমার বাবা, কিন্তু আমি আপনাকে কখনো বাবার স্বীকৃতি দেব না, আর কখনো আপনাকে আমি বাবা বলে ডাকবো না। তখন তখন রিকে বলতে থাকে তোমাকে তো অবশ্যই আমাকে বাবা বলে ডাকতে হবে, আমি চাইলে তোমাকে এক্ষুনি এক্ষুনি অঞ্জনা ও অভিজিতের থেকে নিয়ে বিদেশে চলে যেতে পারি, কিন্তু কিন্তু আমি এখন যাব না, কারণ আমি এখানে একটি কাজে এসেছি আর অঞ্জনার শরীরটা খারাপ, আমি চাচ্ছি না যে এই অবস্থায় ওকে আরো ট্রমাটাইজড করতে। তখন তখন কম্পাস বলতে থাকে আপনার দেখছি দরদ উতলে পড়ছে আমার মায়ের জন্য, যখন আমার মাকে ফেলে গিয়েছিলেন তখন কি এই কথাগুলো মনে ছিল না? আমার মাকে এভাবে এভাবে ঠকিয়েছিলেন কেন আপনি? এভাবে আমার মাকে কষ্ট দিয়েছিলেন, আপনার জন্য আমার মা কষ্ট পেয়েছে, আমার আমার বাবাকে এত বছর জেল খাটতে হয়েছে, আর আপনি আপনি এখন এসেছেন আমাকে আমাকে মেয়ে বলে দাবি করতে, এটা আপনাকে আমি কখনোই কখনোই দেব না, আমি কখনো আপনাকে আপনাকে বাবা বলে মেনে নেব না, এটা এটা মাথায় থাকে যেন। তখন তখন ডিকে বলতে থাকে তুমি তুমি যাই করো না কেন কম্পাস, আমি আমি যদি ইচ্ছে করি তোমাকে আমি এক্ষুনি অভিজিৎ ও অঞ্জনার থেকে ছিনিয়ে নিতে পারি, কিন্তু আমি আমি নেব না, কারণ শুধু অঞ্জনার জন্য, অঞ্জনা এখন যা অবস্থা তোমাকে নিয়ে গেলে ও একদম মরে যাবে, এই কারণে আমি এখন কিচ্ছু বলছি না, কিন্তু তোমাকে তো আমি অবশ্যই নিয়ে যাব, তোমাকে তোমাকে নিয়ে গিয়ে আমার সাম্রাজ্যের মাথায় বসাবো, আমি এত বড় একটা সাম্রাজ্য তৈরি করেছি শুধুমাত্র তোমার কারণে। তখন কম্পাস বলতে থাকে নো মিস্টার ডিকে, এটা ভুল কথা, আপনি আমার কারণে সাম্রাজ্যটা তৈরি করেননি, এটা নিজের নিজের স্বার্থে নিজের জন্য তৈরি করেছেন, এটা এটা শুধু আমাকে বলা কথা, বুঝতে পেরেছেন? তখন ডিকে বলতে থাকে সত্যি বিশ্বাস করো কম্পাস, আমাকে যখন অঞ্জনা বলেছিল যে আমার সন্তান ওর গর্ভে তখন আমি ভেবেছিলাম যে আমি যদি ওকে নিয়ে যাই তবে ওর বিপদ হতে পারে, এজন্য আমি ওকে রেখে গিয়েছিলাম, আর আমি সেখান থেকে কোনোভাবে অঞ্জনার সঙ্গে যোগাযোগ করতে পারিনি, কারণ আমি চলে যাওয়ার পরে অঞ্জনা অভিজিতের সঙ্গে বিয়ে করে সেখান থেকে অন্য গ্রামে, পুরুলিয়ার একটি ছোট্ট গ্রামে চলে গিয়েছিল। আমি ওকে অনেক অনেক খোঁজার চেষ্টা করেছি, আমি দেশে ফিরতে পারিনি বিধায় আমি ওকে খুঁজেও বের করতে পারিনি, আর আমি ওখানে গিয়ে প্রতিষ্ঠিত হয়ে অঞ্জনাকে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু
অঞ্জনার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারিনি। তখন কম্পাস বলতে থাকে সবকিছু আপনার মিথ্যে কথা। আমি আমার বাবা আর আমার মাকে নিয়ে আমি অনেক হ্যাপি আছি। প্লিজ আপনি আমাদের এই হ্যাপি মোমেন্টটা নষ্ট করবেন না। আপনার কাছে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি। তখন 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 দেখা যায় দিকে বলতে থাকে আমি আমি বুঝতে পারছি যে তুমি এটার জন্য অনেক অনেক তোমার বাবাকে নিয়ে গর্ব করো। কারণ অভিজিৎ তোমাকে অনেক ভালোভাবে তৈরি করেছে, অনেক অনেক কিছু শিখিয়েছে। অভিজিৎ তোমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু কিন্তু আমি তোমার ছোটবেলা থেকে পাশে ছিলাম না। কখনোই তুমি আমাকে দেখোনি আর আমার ছোঁয়া পাওনি। এই জন্য তুমি আমাকে ঘৃণা করো। তারপরে তোমার সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছি আমি, বিশ্বাস করো। ওই ফর্মুলাটা নেওয়ার আমার কোনো বদ অভ্যাস উদ্দেশ্য নেই, আমার কোনো বাজে উদ্দেশ্য নেই। আমি আমি শুধু নিজের ফার্মা কোম্পানিটা টিকিয়ে রাখার জন্যই ফর্মুলাটা চাইছি। কারণ যদি ফর্মুলাটা প্যাটার্ন নেওয়া হয় তবে আমার ফার্মা ফ্যাক্টরি গুলো সবগুলো বন্ধ হয়ে যাবে। তখন আমার সাম্রাজ্য আস্তে আস্তে ধুলোয় মিশে যাবে। তখন কম্পাস বলতে থাকে আমি আপনার এই সাম্রাজ্য পুড়িয়ে দেব। যে সাম্রাজ্যের কারণে আমার মাকে কাঁদতে হয়েছে, আমার মাকে কষ্ট পেতে হয়েছে, সেই সাম্রাজ্য কিছুতেই থাকবে না। সেই সাম্রাজ্য অবশ্যই আমি ধ্বংস করে দেব। তখন তখন ডিকে বলতে থাকে প্লিজ কম্পাস, বোঝার চেষ্টা করো। আমি শুধু তোমার কারণে এই সাম্রাজ্যটা সাজিয়েছি। ওই সাম্রাজ্যটা শুধুমাত্র তোমার, ওখানে শুধুমাত্র তোমার অধিকার আছে। তুমি ওখানে থাকতে পারো। ও পুরো পুরো সাম্রাজ্যই তোমার। কারণ আমার কোনো উত্তরাধিকারী নেই, একমাত্র তুমি আমার উত্তরাধিকারী। আমি তোমার মাকে রেখে যাওয়ার পরে আমি কি চাইলে বিয়ে করতে পারতাম না? কিন্তু আমি করিনি কারণ আমি অঞ্জনাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তাই আমি করতে পারিনি। এরপরে এদিকে বিহান ও ঋতুজা এই কথাগুলো শুনে অবাক হয়ে যায়। তখন ঋতুজা বলতে থাকে কম্পাস এসব কি বলছে, আর ওই লোকটাই বা কি বলছে এসব। তখন তখন এদিকে ডিকে কম্পাসকে বোঝাতে থাকে কম্পাস প্লিজ বোঝার চেষ্টা করো। আমি এই কারণেই ফর্মুলাটা চেয়েছিলাম, এর বাইরে আর কিচ্ছু নয়। কিন্তু এটার জন্য যে অভিজ্ঞান দত্তরা তোমার মায়ের এই অবস্থা করেছে, তোমার বাবাকে জেলে রেখেছে, সত্যি বলতে এ ব্যাপারে আমি কিছুই জানতাম না। আমি শুধু জানতাম যে ওরা ওরা ফর্মুলাটা নেওয়ার চেষ্টা করছে, কিন্তু কিন্তু আমি জানতাম না যে ওরা ফর্মুলাটা নিচ্ছে তোমার মা অঞ্জনা তোমার থেকে আর তোমার বাবার থেকে। এটা জানলে আমি কখনোই এরকম কাজ করতে দিতাম না। তখন কম্পাস বলতে থাকে ন্যাকামো করবেন না। আপনি যতই বুঝান না কেন আমি কিছুতেই এসব কিছু মেনে নেব না। কারণ কারণ আপনি আমার মাকে কাঁদিয়েছেন, আমার মাকে সবার সামনে কলঙ্কিত বানিয়েছিলেন। সবাই আমার মায়ের মুখে চুনকালি মেখে দিয়েছিল। আর 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 যখন আমি একটু বড় হলাম তখন সবাই আবার আমার মায়ের আর আমার মুখে চুনকালি মেখে আমাদের চুল কেটে দিয়েছিল। দেখুন আজকের পরেও আমরা চুল রাখিনি। আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমার বাবার এই অবস্থার জন্য যারা দায়ী তাদেরকে যতক্ষণ আমরা শাস্তি না দেব ততক্ষণ আমরা কোনোভাবে চুল রাখবো না। আমরা মা মেয়ে সারা জীবন এভাবে চুল ছোটই রেখে গেছি, চুল কখনো বড় করিনি। তখন ডিকে বলতে থাকে প্লিজ কম্পাস, তুমি আমার কথাগুলো বিশ্বাস করো, আমি এসবের ব্যাপারে কিছুই জানতাম না। তখন কম্পাস বলতে থাকে আপনার কথাগুলো বিশ্বাস করার মতো কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু আপনার সঙ্গে আমার এটুকু বলা ছিল যে আপনি যে কাজটা করতে চাইছেন, আপনি যেটা চাইছেন সেটা আপনার উদ্দেশ্য কখনোই পূরণ হবে না। আমি কখনো আমার বাবা মাকে ছেড়ে আপনার সঙ্গে যাব না। এই কথাটা যেন আপনার মাথায় থাকে। প্লিজ আপনি এখান থেকে চলে যেতে পারেন। আর আপনি ফর্মুলাটার আশাও বাদ দিন। আর ফর্মুলাটা আমি আর আমার বাবা নিজেদের নামে প্যাটার্ন নিয়ে নেব। এরপরে কম্পাস সেখান থেকে চলে আসে। ঠিক তখনই দেখা যায় বিহান কম্পাসের হাত ধরে বলতে থাকে কম্পাস এসব কি শুনলাম আমি, তুমি এসব কি বললে? তখন ঋতুজা কম্পাসের চোখের দিকে তাকিয়ে বলতে থাকে কম্পাস একদম ভয় পাবি না মা। কি হয়েছে, তুই এসব কি বললি? আর ওই ডিকের সঙ্গে তোর এসব কি কথা হচ্ছিল? আমি আর বিহান ভুলবশত সবকিছু শুনে ফেলেছি, এটা কি সত্যি? তখন কম্পাস ঋতুজাকে জড়িয়ে ধরে বলতে থাকে হ্যাঁ মা, সত্যি। আমি জানতাম না, বিশ্বাস করো আমি জানতাম না। সেদিন রাতে আমি যখন সিগন্যাল পেলাম যে ওখানে কেউ এসেছে, আমি তখন বাবা মায়ের কাছে গেলাম। সেখানে গিয়ে ঘরে ঢোকার আগে শুনতে পেলাম যে ডিকে আমার বাবা মার সঙ্গে কথা বলছে, যে ডিকেই নাকি আমার আসল বাবা। অভিজিৎ ভৌমিক আমার বাবাই নয়, উনি আমার পালিত বাবা। উনি আমাকে শুধুমাত্র পালন করেছে, কখনো আমাকে উনি জন্ম দেয়নি। তখন এ কথা শুনে ঋতুজা পিছু পা হেঁটে যায়। তখন বলতে থাকে এসব কি বলছিস কম্পাস, আমার তো শরীরটা কাঁপছে। আর এই লোকটা তোর বাবা? এই লোকটার সঙ্গে তবে তুই লড়াই করবি কি
করে? তখন কম্পাস বলতে থাকে, উনি আমাকে জন্ম দিয়েছেন, জন্ম দিলে কি বাবা হওয়া যায় বলো? জন্ম দিলেও তো অনেক কর্তব্য থাকে, উনি তো কোনোটাই পালন করে না। যদি যদি জন্ম দিয়ে মরে যায় সেটা এক বিষয়, যে উনি উনি মরে গেছে এতে কারো কিছু বলার থাকে না, কিন্তু উনি তো জীবিত ছিলেন, তারপরেও কখনো আমার খোঁজ নেয়নি। আমাকে আমাকে আমার মায়ের গর্ভে ধারণ করলেই উনি আমার মাকে সবার মাঝখানে ফেলে দিয়ে চলে গিয়েছিলেন। সবার মাঝখানে আমার মাকে অনেক কথা শুনতে হয়েছে, অনেক অপমানিত হতে হয়েছে। তখন উনি কই ছিলেন? এখন কেন এসেছেন? আমি ওনাকে কখনো কখনো নিজের বাবা বলে স্বীকৃতি দেব না। তখন তখন ঋতুজা বলতে থাকে, হয়েছে মা, এভাবে এভাবে জেদ করিস না। তখন তখন এই কথা শুনে কম্পাস বলতে থাকে, মা তুমিও ওই লোকটার হয়ে কথা বলছো? তখন তখন দেখা যায় বিহান বলতে থাকে, মা সেভাবে বলেনি কম্পাস, বলেছে যে তুমি এখন ওই লোকটার সঙ্গে লড়াই করবে কি করে? যতই হোক উনি তো তোমার রক্ত, তাই না? তোমার জন্মদাতা পিতা। তখন তখন কম্পাস বলতে থাকে, আমার বাবা আমার বাবা একজনই, সেটা হচ্ছে অভিজিৎ ভৌমিক, আর অন্য কাউকে আমি নিজের বাবা বলে মানি না। যাই বলুক না কেন আমি কিছুতেই আমার বাবাকে আমার মাকে ছেড়ে যেতে পারবো না। আর উনি চাই কি জানো? আমাকে এখান থেকে নিয়ে চলে যাবে, আমাকে বিদেশে নিয়ে গিয়ে ওনার যে বিজনেস, সে বিজনেসে আমাকে বসাবে। কিন্তু আমি এরকম এরকম কোনো টাকা পয়সা, এরকম কোনো সাম্রাজ্য চাই না। আমার কোনো প্রয়োজন নেই। আমার আমার টাকা পয়সার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আমি মধ্যবিত্ত, এরকম সাধারণ থাকতেই ভালোবাসি। তখন তখন দেখা যায় ঋতুজা ও বিহান কম্পাসের কথাগুলো অবাক হয়ে তাকিয়ে থেকে দেখতে থাকে। তখন তখন বিহান বলতে থাকে, কম্পাস, তোমাকে যত দেখছি তত অবাক হচ্ছি আমি। আর আজকে আজকে তুমি যেই অ্যাওয়ার্ডটা আমাকে এনে দিলে, এটার জন্য আমি তোমার কাছে অনেক হ্যাপি। আমি তোমাকে অনেক 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 পুরস্কৃত করতে চাই। আমি তোমাকে এমন একটি গিফট দেব, তুমি বুঝতে পারছো না, তুমি ভেবেও পাচ্ছো না। আর এখন এখন তো এখানে প্রোগ্রামটা শেষ, এখন আমাদের বাড়ি ফিরতে হবে। বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তোমার সঙ্গে কথা বলবো। এরপরে দেখা যায় সবাই মিলে বাড়িতে চলে আসলে তখন কম্পাস ফ্রেশ হতে উপরে চলে যায়। ঠিক তখনই দেখা যায় বিহান ঘরে এসে দরজাটা লাগিয়ে দিয়ে বলতে থাকে, কম্পাস, আমি তোমাকে আজকে একটা কথা বলতে চাই। তখন এ কথা শুনে কম্পাস বলতে থাকে, কি বলবেন আপনি? আর দরজা লাগাচ্ছেন কেন? আমি তো বুঝতে পারছি না। এই বলে হেসকি উঠাতে থাকলে তখন তখন বিহান বসে থেকে অনেকগুলো ফুল বের করে কম্পাসকে ফুল দিয়ে বলতে থাকে, কম্পাস, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমরা দুজনে এক হয়ে যাব এখন। আমরা এক হয়ে যাই, এভাবে এভাবে আর দূরে দূরে থাকবো না। আর আমরা দূরে দূরে আছি বলেই তো মোনালিসা আমাদের মাঝখানে ঢুকতে পারছে, মোনালিসা ঢোকার সুযোগটা পাচ্ছে। আমরা যদি নিজেদের দূরত্বটা বজায় করে আমাদের দূরত্বটা ঠিকঠাক করে নিই, নিজেদের কাছাকাছি আসি, তবে মোনালিসা চাইলেও আর আমাদের মাঝখানে ঢুকতে পারবে না। এই কথাটা কি তুমি বুঝতে পারছো? তখন কম্পাস বলতে থাকে, আপনি এসব কি বলছেন? এখন এখন এই সময় আমরা কি করে নিজেরা নিজেরা এতটা কাছাকাছি আসবো? তখন বিহান বলতে থাকে, কেন? তুমি আমার বউ, আমি তোমার হাজবেন্ড। আমরা আজ থেকে এক ঘরেই থাকবো। আমরা আমরা এমন ভাবে থাকবো মোনালিসা যেন বুঝতে পারে যে আমরা দুজন দুজনকে ভালোবেসে একসঙ্গে সুখে শান্তিতে সংসার করছি। ও ও ও যেন এগুলো দেখে আর এদিকে আসতে না চায়। ও যেন বুঝতে পারে যে আমরা ভালো আছি, ওকেও ভালো থাকতে হবে। কিন্তু আমরা যদি এভাবে আলাদা থাকি তবে ও আরো সুযোগ নেওয়ার চেষ্টা করবে, আমাদের মাঝখানে ঢুকে পড়বে।